আপনি শৌখিন জিনিস নিয়ে আসবেন, দামি দামি পারফিউম নিয়ে আসবেন, আপনি তো বিদেশে যাচ্ছেনই, আপনি তো পারফিউম নিয়ে আসতেই পারতেছেন। কিন্তু আমার দেশের সাধারণ পাবলিক যারা ভোক্তা আছে, তারা যেটা খেতে পারে, তেলের উপরে আপনি স্বাভাবিকভাবে এখন ডিউটি কিছু রেহাত করে দেন, তেলের দাম কমে যাবে। যে বিলাসী পণ্য, এই মুহূর্তে ডলার সংকট, বিলাসী পণ্য দরকার নেই। আমার বিলাসী পণ্য বাদ দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিলাসী পণ্য বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমরা করি, এবং আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প বাঁচিয়ে রাখার জন্য যে এলসিগুলো দরকার সেগুলো আমরা করি। এবং আজকে যারা মৌলভীবাজার বলেন, সারা বাংলাদেশে যারা বাজার কেন্দ্রিক যে সকল ইম্পোর্টার আছেন, তারা যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ইম্পোর্ট করতেছে সেদিকে আমরা একটু ফোকাস দিই। নিজামুদ্দিন যেটি বললেন যে যে সমস্যা বা যেখান থেকে বেরিয়ে আসার কথা গরিবের, জি আমি যেটা বলবো যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা আছে, গরিবের অধিকারটা কেড়ে নেওয়া জি উচিত। আমার কেড়ে নিল। দেখেন এই দেশে কিন্তু আপনার আমাদের বড় লোকের সংখ্যা কিন্তু তেমন একটা বেশি নয়, আমাদের মিড লেভেল সাধারণ মানুষ বেশি। তো আমাদের কি করতে হবে? আমাদের অ্যাকচুয়ালি দরকার হলো যে এখন 200 টাকা যে মরিচের কেসি বললো, কাঁচামরিচ, তো আমি আসলে তো কাঁচামরিচটা না খেয়ে পারবো না। তো সেই ক্ষেত্রে কী করা উচিত? যে মানুষের যারা দৃষ্টিকটু হয়, মরিচ কিন্তু লাগে অল্প পরিমাণ, দৃষ্টিকটু হলে এইটাই, আপনি কাঁচামরিচ আপনি ডিউটি ফ্রি করে দেন, আপাতত 1-2 মাসের জন্য ফ্রি করে দেন। যে পণ্যটার দামটা বেড়ে যাবে তখনই আপনি সেইটাকে রেহাত মুক্ত করে দেন, না হয় ফ্রি করে দেন। তাহলে কি হবে? আমি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলছি, সব জিনিস না। আপনি শৌখিন জিনিস নিয়ে আসবেন, দামি দামি পারফিউম নিয়ে আসবেন, আপনি তো বিদেশে যাচ্ছেনই, আপনি তো পারফিউম নিয়ে আসতেই পারতেছেন। কিন্তু আমার দেশের সাধারণ পাবলিক যারা ভোক্তা আছে, তারা যেটা খেতে পারে, তেলের উপরে আপনি স্বাভাবিকভাবে এখন ডিউটি কিছু রেহাত করে দেন, তেলের দাম কমে যাবে। এখানে যারা চক্র আছে সে চক্র ভেঙে চুরমার হয়ে যাবে। চিনির উপরে আপনি একটা রেহাত করে দেন। নিজামুদ্দিন, এর আগেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন সময়, আপনি জানেন তার কি প্রভাব পড়েছে বাজারে? আমরা যখন সেখানে সীমিত পর্যায়ে দিয়েছে, সীমিত পর্যায়ে দামটা কমেছে। এখন আপনি একটু রং ইনফরমেশন জাহিদ ভাই, ওইখানে আপনার যে ছাড়টা দিচ্ছে, ধরেন কেজি প্রতি 50 পয়সা ছাড় দিচ্ছে, কিন্তু ডলার তো বাড়ছে আপনার 2 টাকা। আমি আরেকটা জায়গায় আসছি। দেখেন আমার সাধারণ পাবলিক রমজান মাসে দেখেন আপনি, তারা সাধারণ খেজুর খাবে। কোনটা? জাহিদি খেজুর খাবে, নর্মাল যেটা আমাদের আরাবিয়ান কান্ট্রিতে যেটা উটে যেটা খায়, এটাই আমরা খাবো, এটাই হলো আমাদের নিয়ম। আমার তো 1000 টাকা 1200 টাকা এই খেজুর দরকার নেই। এখন আপনি খেজুর নিয়ে আসেন বা ইম্পোর্ট করে দামিটা ডিক্লেয়ার দিলেন আপনি যে আমার এখানে নর্মাল খেজুর, তো সরকার সেখানে রাজস্ব থেকে বঞ্চিত হইতেছে। কিছু কিছু আইটেম আছে, এটা বাদই দেওয়া উচিত আমি মনে করি। কারণ হচ্ছে বিলাসী পণ্য, এই মুহূর্তে ডলার সংকট, বিলাসী পণ্য দরকার নেই। আমার বিলাসী পণ্য বাদ দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিলাসী পণ্য বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমরা করি, এবং আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প বাঁচিয়ে রাখার জন্য যে এলসিগুলো দরকার সেগুলো আমরা করি। এবং আজকে যারা মৌলভীবাজার বলেন, সারা বাংলাদেশে যারা বাজার কেন্দ্রিক যে সকল ইম্পোর্টার আছেন, তারা যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ইম্পোর্ট করতেছে সেদিকে আমরা একটু ফোকাস দিই। যে তারা যদি সাপ্লাই চেইনটা ঠিক রাখে, তাহলে কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে যারা আমরা আছি সকলে কিন্তু আমরা একটা সহনীয় বাজার নিয়ে কিন্তু আমরা বাজার করতে পারতেছি, এবং আমাদের একটা সাধ্যের ভিতরে থাকতেছে। তাহলে কিন্তু এই বাজেটে কি হইলো না হইলে বিশ্লেষণে কিন্তু আমার জনগণ সবাই কিন্তু সেখানে যাবে না, তাই না? তো আমি মনে করি যে আসলে এই বিষয়গুলো এনবিআরের এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে থাকা উচিত, এবং অবশ্যই এইটা হওয়া উচিত, কার্যকর হওয়া উচিত, সাময়িকের জন্য হলেও হওয়া উচিত। আজকে দেখেন আপনি আলুর বাজার, আমাদের ইন্ডিয়াতে যে আলু আছে সে আলুটা এখন বলতেছে আজকে রেট আছে 27 রুপি, ভালো গ্রেডেরটা। তো সেটা আমাদের যদি এখানে চলে আসে 7%, 7 টাকা থেকে 8 টাকা পার কেজি ডিউটি আছে। তো এই সময় আমাদের আলু যেহেতু ক্রাইসিস, আমাদের মৌসুমি যেহেতু একটা সবজি হয় নাই, তো সেই ক্ষেত্রে এটা রেহাত করা উচিত। তাহলে কিন্তু আমরা অল্প টাকার ভিতরে কিন্তু আলুটা খেতে পারতেছি। তো এই যে আমাদের কতগুলো বিষয় আছে, এবং বাংলাদেশের কিছু কিছু জিনিসের উপরে, ধরেন আপনার আম, আমরা কিন্তু রপ্তানি করতে পারতেছি না। আমরা কিন্তু যা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু খেয়ে ফেলতেছি। 1% আমাদের রপ্তানি নেই। কেন নেই? সেখানে বড় জটিলতা আছে। কি জটিলতা? দেখেন আপনি, বিমানের স্পেস খালি যাবে, সিট খালি যাবে, ওয়েট নিতে পারতেছে, কার্গো নিতে পারতেছে, বাট প্রবলেমটা একটাই যে সেখানে ফ্রেট বেশি। আজকে মিডল ইস্টে যদি আমার দেশের আম, কাঁঠাল রেগুলার ফ্লাইটে যদি যেত, আজকে যে সুন্দর সুন্দর ফ্লাইটগুলো আছে সেগুলো যায়, বা আমাদের যেগুলি এখন একটু নর্মাল আছে ফ্লাইট, সেগুলোকে কার্গো ফ্লাইট বানানো হয়, সেগুলো যে মিডল ইস্টে শুধু আমরা আম পাঠাই,
আজকে দেখেন আপনি মিডল ইস্টে আমাদের দেশের মতো আম কোথাও কিন্তু ভালো আম নেই, ভালো এত সুস্বাদু আম নেই, সুস্বাদু কাঁঠাল নেই, এই যে সুস্বাদু লেচু নেই। গত 2 দিন আগে আপনি জানেন যে 10টা অ্যাম্বাসেডর রাজশাহীতে গিয়েছিলেন, 2 জন সচিব মহোদয় গিয়েছিলেন শুধু আম রপ্তানি করার জন্য। এখন ফ্রেট যদি থাকে আমার 150 টাকা, প্রসেসিং কস্ট আছে আরও 30 টাকা, এরপরে হলে গিয়ে আমাকে কিনতে হবে 100 টাকা। তো সেই আমটা আমি ওখানে গিয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে কীভাবে আমি লিড দেবো বলেন? তা আমাকে এখানে ফ্রেট কমাইতে হবে, আমাকে ফ্রেট কমাইয়া আমাকে ডলার আনতে হলে আমাকে এক্সপোর্টে বাড়াতে হবে। আজকে আমাদের কৃষিভিত্তিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রপারলি প্রিজার্ভ করে হোক, প্রিকুলিং করে হোক, আমাদেরকে সেগুলো রপ্তানিতে থাকতে হবে এবং রপ্তানি করে আমাদেরকে ডলার নিয়ে আসতে হবে। আমাকে রপ্তানি জায়গাটা শুধু গার্মেন্টস দেখলে হবে না, বিকেএমই বিজিএমই অন্য সেক্টর দেখলে হবে না, তারা তো একটা বড় মহা কর্মযজ্ঞের ভিতরে আছে। হ্যাঁ, তাদের পাশাপাশি হলো আমাদের এগ্রিকালচারকে আরও সচেতন করতে হবে। মোহাম্মদ নিজামুদ্দিন, আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনি শুনলেন হতাশার অনেক কথা, অনেক নিরাশার জায়গা, আশার কথা কোথায়? আসার কথা হলো যে আসলে ওই যে আমাদের বাবলু সাহেব যে কথাটা বললেন যে 2 জনের একটা দৃষ্টান্ত দিলাম, আমি 2 জনের দিয়ে দৃষ্টান্তে বিশ্বাসী নয়। তার কারণটা হয়েছে যে আপনার টেকসই কাজ করার জন্য সড়ক ও জনপথ, আমাদের রাস্তাঘাট যে নির্মাণ হচ্ছে, আপনি সেখানে ধরতে হবে আপনাকে। সেখানে একদম টপ টু বটম প্রত্যেকটা জেলায় 64 জেলায় 64 জন নির্বাহী প্রকৌশলী রয়েছেন। তাদের কাছ থেকে জবাবদিহিতা নিতে হবে যে আমি এবার তোমাকে বাজেট দিলাম রাস্তার জন্য, কতটুকু তুমি কাজ করলা। আগে আপনি ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট যেভাবে যদি ওইভাবে অভিযান না আমি বলি প্রকৌশলী বলেন তো আগে আমি বলি ক্ষেতের জন্য না আগে আপনাকে টেকসই না বেড়াই খ্যাত না, যেটা হলো টেকসই বাংলাদেশ করার জন্য যে রাস্তাঘাট থেকে শুরু করে স্থানীয় সরকার থেকে শুরু করে যে সকল আজকে আমাদের রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, যে রাস্তাঘাটে আপনি 2 বছর না গেলে সে রাস্তাঘাটের আপনি সেগুলি ঠিকভাবে মেজারমেন্ট পাচ্ছেন না, এই রাস্তায় গাড়ি পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে, আপনি ও জায়গাটাও দেখতে হবে আপনাকে খুব কঠিনভাবে। তার কারণটা ওখানে কিন্তু সরাসরি সরকারের অর্থ বরাদ্দ হচ্ছে। আমি সেই জায়গাটা বলছি যে দুর্নীতিতে যদি আপনি কাউকে ট্রেডমার্ক করেন যে আপনাকে কিন্তু টপ টু বটম চিরুনি অভিযানে নামতে হবে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো সেখানে আমি মনে করি যে সরকারের যদি সদিচ্ছা থাকে তো নিশ্চয়ই সেখানে সে সফল হবে এবং সেইটা খুব ভালোভাবে দরকার। এখন দেখা গেছে যে আমার কাছে আমি একজনকে 10 কোটি টাকা দিলাম, একটা স্পিড মানি দিলাম, যদি আমি বলতেই না পারি তাহলে আমি কিন্তু তাকে দোষী সাব্যস্ত করতে পারবো না। তো আমাকে দরকার কোনটা, যে এই যে প্রত্যেকটা সেক্টরের জন্য একটা মনিটরিং সেল দরকার। আজকে আমরা ব্যবসায়ীর এলসি করতে পারতেছি না। আপনি দেখবেন যারা ব্যাংকের মালিক আছে তাদের কিন্তু, যারা ব্যাংকের সাথে সম্পৃক্ত, আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় বলছেন, তাদের কিন্তু এলসি থেমে নাই, তাদের বিজনেস কিন্তু বালকে চলতেছে। বাট আমরা কিন্তু 2 লাখ টাকার একটা ডলারের এলসি খুলতে গেলে আমাদের জন্য সমস্যা হবে, কিন্তু তাদের জন্য কিন্তু 10 কোটি 20 কোটি ডলারের এলসিতেও সমস্যা হবে না। তাহলে এই যে জায়গাটা বিভেদ করা। আরেকটা জিনিস আমি তাকে বলবো যে ব্যবসায়ী সিন্ডিকেট, এটা ব্যবসায়ী না, ব্যবসায়ী যারা ভালো ব্যবসায়ী, ব্যবসা করাটা হচ্ছে ইমানি একটা দায়িত্ব এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল করেছেন। তো সেখানে আমি মনে করি যারা ভালো ব্যবসায়ী তারা কিন্তু সিন্ডিকেটের লোক নয়, তারা মুসলিমের কয়েকজন লোক। তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দপ্তর, বিভিন্ন গোয়েন্দা দপ্তর, বিভিন্ন শুল্ক অধিদপ্তর তারাই জানেন সেটা ভালো কিছু। কিন্তু আমি মনে করি যে যারা ভালো ব্যবসায়ী তারা এই ব্যবসায়ী সিন্ডিকেটের কেউ নয়, তারা অসাধু ব্যবসায়ী হিসেবে এই সমাজে চিহ্নিত এবং তারাই একমাত্র আজকে ধরেন আপনার যে নিত্যপণ্য জিনিসের দাম তারাই কন্ট্রোলে রাখে, তারাই বাড়ায়, তারাই কারা একটা মুনাফাখোরদের অসাধু ব্যবসায়ী না, অসাধু ব্যবসায়ীরা কারা? অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, যে উনি যে বললেন যে সারা মানে উনি বলছেন সাধুরা ছাড়া ব্যবসায়ী সিন্ডিকেট, আমি বলছি ব্যবসায়ী সিন্ডিকেট যেটা এইভাবে নয়, অসাধু ব্যবসায়ী, সে তো ব্যবসায়ীর ভিতরে পড়ে না, তার নিজেরটাকে সে বড় করে দেখছে। সর্বশেষ নিজাম ভাই, দেশ এবং জাতির জন্য সদিচ্ছা থাকতে হবে এবং এই সদিচ্ছা যদি না থাকে, ওই সিন্ডিকেট বলি আর আমি এই ঘুষখোর সুদখোর যাই বলি না কেন, কোনো কাজে আসবে না। সবশেষে আসলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।